নমস্কার, আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নিমাই ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প। গল্প শুরু করার আগে এইটুকু অনুরোধ, গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। শুরু করছি আজকের গল্প, মানিক। ঘরে ঢুকতে না ঢুকতেই টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলতেই শুনলাম, বলতো কে কথা বলছি। একটু ভেবেই ঠিক ধরতে পারলাম না। বুঝলাম যারা নিয়মিত টেলিফোন করেন তাদের মধ্যে কেউ না। বললাম, ঠিক ধরতে পারছি না। ওপাশ থেকে একটু হাসির আওয়াজ এলো। আমি মানিক, চিনতে পারছিস? এক মুহূর্তের মধ্যে ভেবে নেওয়ার চেষ্টা করলাম। মানিক? মানিক চ্যাটার্জি নাকি মানিক ঘোষ? কিন্তু ওরা তো এভাবে কথা বলবে না। তবে কোন মানিক? কি রে, চিনতে পারছিস না? নিশ্চয় খুব পরিচিত ও ঘনিষ্ঠ। তা না হলে। আমার নীরবতা ও আর সহ্য করতে না পেরে বলল, ওরে আমি মানিক বোস, একসঙ্গে রিপান স্কুলে। ওকে আর বলতে হলো না। অনেক কাল আগেকার কথা হলেও সব কথা মনে পড়ল। আমি হাসতে হাসতে বললাম, সোনার মানিক? মানিক হাসল। তাহলে মনে আছে দেখছি। ভুলে যাব মানে? তোর জন্যে গুরুদাস বাবুর কাছে কি কম বকুনি খেয়েছি? তোর সেসব কথাও মনে আছে? আমি, জ্যোতি, প্রতাপ, দিবাকর, প্রণব, নিতাই, গুরুপ্রসাদ ও আরও 2-3 জন বরাবর রিপন স্কুলে পড়েছি। মানিকও তাই। জ্যোতি ইংরেজিতে সবচাইতে বেশি নম্বর পেত। নিতাই অঙ্কে চিরকাল ফুল মার্কস পেত। প্রতাপ ছিল অলরাউন্ডার। ইংরেজি, বাংলা, অঙ্ক, সংস্কৃত সবটাতেই বেশ ভালো। আর মানিক প্রত্যেকবার সেকেন্ড বা থার্ড। তাছাড়া দারুণ ফুটবল খেলত। ক্লাস 9-এ উঠেই মানিক স্কুল টিমের ক্যাপ্টেন হলো। আর সেইবারই 3 বছর পর পর আমাদের স্কুল ইন্টার স্কুল চ্যাম্পিয়ন হলো। পরের দিন স্কুল ছুটি। ছুটির পর হাজার ছেলের সামনে যখন মানিক বিরাট শিলটা হাতে করে দাঁড়ালো, তখন আমরা গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম, 3 cheers ফর ক্যাপ্টেন মানিক বোস, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। মনে আছে, স্কুল টিমকে অভিনন্দন জানিয়ে বক্তৃতা দেওয়ার সময় হেডমাস্টার কামিনী ঘোষ মানিককে সোনার মানিক বলেছিলেন। ব্যাস, সেই থেকেই ওর নাম হয়ে গেল সোনার মানিক। আমরা অনেকেই রিপান কলেজে ভর্তি হলাম। মানিক ভর্তি হলো সেন্ট জেভিয়ার্সে। বিশেষ দেখাশোনা হতো না, কিন্তু মাঝে মাঝেই ওর কাছে খবর পেতাম। তারপর আস্তে আস্তে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়লাম। মানিকের খবর পাওয়াও বন্ধ হলো। অনেক কাল আগে একবার শুনেছিলাম ক্যালকাটা পুলিশের সাব ইন্সপেক্টর হয়েছে। তখন আমি সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর দেখে চিনতে পারতাম না বলে কলকাতার রাস্তায় পুলিশের দারোগা দেখলেই হাঁ করে চেয়ে দেখতাম মানিক কিনা। দারোগা মানিক বোসের সঙ্গে কোনোদিনই আমার দেখা হয়নি। এরও বেশ কয়েক বছর পরে জ্যোতির কাছে শুনেছিলাম মানিক IAS হয়েছে। কোনো খবরই ঠিক পাকা ছিল না, সবই শোনা কথা। যারা আমাকে এসব খবর দিয়েছে তারাও অন্যের কাছ থেকে এসব খবর জেনেছে। আমরা কেউ মানিকের দেখা পেতাম না। মানিক হারিয়ে গেল। কিন্তু তবু মাঝে মাঝেই মনে পড়ত। ছোটবেলার কথা, স্কুল জীবনের কথা মনে পড়লেই অনেক স্মৃতির ভিড় ঠেলে সোনার মানিক সামনে হাজির হতো। সেই মানিক এক নিঃশ্বাসে অনেক কথা জিজ্ঞাসা করলাম।
কোথা থেকে ফোন করছিস? কেমন আছিস? কি করছিস? বুঝলাম মানিক হাসছে। বলল, এত কথা কি টেলিফোনে বলা যায়? বল, কখন দেখা হবে? তুই দিল্লিতেই আছিস? হ্যাঁ। কোথায়? ওই লেসলি রোডে। বুঝলাম জ্যোতির খবরটাই ঠিক। মানিক নিশ্চয়ই IAS হয়েছে, তা না হলে ওই লেসলি রোডে থাকতো না। শুধু জিজ্ঞাসা করলাম, কোন মিনিস্ট্রিতে আছিস? ডিফেন্ড। বিয়ে করেছিস তো? তুই বিয়ে করিসনি বলে কি আমিও করব না? তা তো বলিনি। এতকাল বিয়ে না করে থাকা যায়? সেদিনই রাত্রে ওর ওখানে খেতে গেলাম। গাড়ি থেকে লনে পা দিতে না দিতেই মানিক প্রায় দৌড়ে এসে আমাকে অভ্যর্থনা করল। আমার আপাদ মস্তক একবার ভালো করে দেখে বলল, যা ভেবেছিলাম তুই প্রায় সেরকমই আছিস। মানিক অনেক পাল্টে গেছে, বেশ মোটা হয়ে গেছে, চুলগুলো পাতলা হয়ে গেছে, মুখে পাইপ। তাছাড়া দেখেই বোঝা যায় বেশ শৌখিন। আমি হাসতে হাসতে বললাম, অভাবনীয় ঘটনা কি সবার জীবনেই ঘটে? মানিক আমার কাঁধে একটা হাত দিয়ে বলল, বাজে বকিস না, চল চল ভেতরে চল। বারান্দা পার হয়ে ড্রয়িং রুমে ঢুকতেই মানিক ওর স্ত্রীকে ডাকলো, বন্যা। আমি একটু হাসলাম। হাসছিস কেন? খেলোয়াড় মানিকও তাহলে অমিত রায় হয়? ওর নাম যে লাবণ্য। সোফায় বসতে বসতে বললাম, সব লাবণ্যই কি বন্যা হয়? একটু তড়িৎ পদক্ষেপে ঘরে ঢুকেই সোজা আমার সামনে এসে দুহাত জোর করে বললেন, মাফ করবেন, স্নান করতে গিয়েছিলাম। আমি উঠে দাঁড়িয়ে হাত জোড় করলেও নমস্কার করলাম না। বললাম, ভালোই করেছেন, হঠাৎ লাবণ্যের বন্যা এলে নিশ্চয়ই সামলাতে পারতাম না। ওরা দুজনেই হাসল। হাসি থামলে মানিক ওর স্ত্রীকে বলল, এর একটা বিয়ে দিতে পারো? আমি লাবণ্যকে জিজ্ঞাসা করলাম, এখন কি একটু গল্পগুজব করব, নাকি এক্ষুনি বিয়ে করতে যেতে হবে? লাবণ্য হাসল। বসুন বসুন, বলুন কি খাবেন? আমার উত্তরের অপেক্ষা না করে আবার প্রশ্ন, একটু হুইস্কি দিই? মানিক বসে বসেই বলল, এ আবার জিজ্ঞাসা করার কি আছে? তোমার মতো সবাই যে হুইস্কি ভালোবাসবে তার কি মানে আছে? মানিক পাইপ টানতে টানতে একটু থামল। হুইস্কি আর সুন্দরী মেয়ে ভালোবাসে না এমন পুরুষ তুমি দেখেছ? লাবণ্য হাসল, আমাকে দেখল, মানিককে দেখল, ভিতরে চলে গেল। আমি ওর চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইলাম। লাবণ্য সুন্দরী তো বটেই, তাছাড়াও আরও কিছু, অনেক কিছু। কিছু দেবার আগেই অনেক কিছু কেড়ে নেয় সহজে, অনায়াসে। চোখ দুটো একটু ছোট হলেও এমন মোহময় যে দেখলেই ভাল লাগে, আচ্ছন্ন করে দেয় মন। দৃষ্টিটা গুটিয়ে আনলাম। মানিককে বললাম, তুই তাহলে সব ব্যাপারেই আমাদের সবাইকে হারিয়ে দিলি? ও নেকামি করে বলল, তার মানে? আমি হাসতে হাসতে বললাম, তোর আবার হুইস্কি খাওয়ার কি দরকার? যা পেয়েছিস তাতে তো হুইস্কি খেয়ে নেশা করার দরকার নেই। ফাইন দেশি ধুতি, সিল্কের পাঞ্জাবি পরে গলায় মালা না দিয়ে কি ফুলসজ্জা জমে? মানিক হাসল। দু এক পেগ খাবার পরই লাবণ্যর সামনে পিছন পিছন চাকর ড্রয়িং রুমে এলো। দুটো ড্রিঙ্কস আমাদের দিল। নিজে একটা টমেটো জুস নিয়ে পাশের সোফায় বসলো। শুরু হলো গল্প, আমাদের স্কুলের গল্প, বন্ধুদের গল্প, আমার কথা, ওর কথা। জিজ্ঞাসা করলাম, তুই কি কোনোদিন ক্যালকাটা পুলিশে ছিলি? মাস 8 চাকরি করেছিলাম।
ও, তাহলে ঠিক খবর পেয়েছিলাম। কেউ বলেছিল বুঝি? হ্যাঁ, কে যেন বলেছিল। তারপর জ্যোতির কাছে খবর পেলাম তুই IAS হয়েছিস। কোন জ্যোতি? জ্যোতি মুখার্জি, রজনীগুপ্ত রোড ওইদিকে থাকতো। মানিক ঠিক ধরেছে। বললাম, হ্যাঁ ঠিক ধরেছিস। লাবণ্য আমাদের খালি গ্লাস দুটো ভরে নিয়ে নাটসের প্লেটটা এগিয়ে দিয়ে আবার সোফায় বসলো। তারপর বলল, জানেন তো, আপনার টেলিফোন নাম্বার আমিই জোগাড় করে দিয়েছি। তাই নাকি? মানিক বলল, আমি অনেক দিন ধরেই তোকে খুঁজছিলাম, কিন্তু কিছুতেই ঠিকানা জোগাড় করতে পারছিলাম না। তারপর আর কি, কোন এক মেয়ের কাছ থেকে ও তোর টেলিফোন নাম্বার নিয়ে এলো। লাবণ্যর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কোন মেয়ের কাছ থেকে আমার ঠিকানা পেলেন? লাবণ্য হাসল। ব্যাচেলার জার্নালিস্টের ঠিকানা কি একজন মেয়ের কাছেই থাকে? আমি বললাম, না তা থাকে না, অনেক বিগত যৌবনা বৃদ্ধা পলিটিশিয়ানের কাছেও আমার ঠিকানা পেতে পারেন। লাবণ্য বলল, অত হতাশ হবার কারণ নেই। যার কাছ থেকে ঠিকানা পেয়েছি তিনি বিগত যৌবনা নন। বিগত যৌবনা না হলেও তাকে নিশ্চয় বলতে পারবো না, জীবন আধার হলো সেই ক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবতান। আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই মানিক চিৎকার করে বলল, শেষের কবিতার কবিতাগুলো তোর মুখস্থ আছে? বললাম, মুখস্থ নেই, তবে তোর বন্যাকে দেখে লাবণ্যর অনেক কিছুই মনে পড়ছে। লাবণ্য জিজ্ঞাসা করল, এবার আপনার কথার জবাব দিতে পারি? নিশ্চয়ই। চিত্তের মন্দিরে সন্ধ্যার দেউলদ্বীপ না জ্বালালেও অন্তত বলতে পারবেন, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল না, সেই তোমার প্রাণের প্রান্তে। লাবণ্যকে আর এগোতে না দিয়ে বললাম, সম্ভাবনা কম। মানিক গ্লাসের শেষ চুমুক দিয়ে বলল, লাগাও আরেক রাউন্ড। আমি বললাম, আমাকে দেবেন না। কেন, কি হলো? লাবণ্য জিজ্ঞাসা করল। মানিক বলল, আরে খা খা, এতকাল পরে দেখা হলো, লেট আস এনজয়। তোর আর ভয় কি? বন্যা তোকে ভাসিয়ে নিয়ে যাবে, কিন্তু আমাকে তো বাড়ি ফিরতে হবে। অনেকবার অনুরোধ করেও ফল হলো না, আরেক রাউন্ড নিতেই হলো। তারপর মানিক বলল, ওয়ান ফর দ্য রোড। তাহলে সত্যি সত্যিই রাস্তায় পড়ে থাকতে হবে। বেশ কেটে গেল সেদিনের সন্ধ্যারাত্রি। এমন আনন্দে কাটল আরও কয়েকদিন। সন্ধ্যা রাত্রি যখন তখন ওদের ওখানে যেতাম। হাজার হোক বাল্যবন্ধু, তারপর লাবণ্য। গল্প করেছি, খেয়েছি, একসঙ্গে বেড়াতে গেছি। ফিরোজ শাহ কোটলা, বুদ্ধ জয়ন্তী পার্ক, 2-3 বার দিল্লির বাইরেও গেছি। ভারতপুর বার্ড স্যাংচুয়ারি, মুসৌরি। মানিক প্রত্যেক মাসেই 2-4 দিনের জন্য ট্যুরে যেত, তখনও গেছি। তারপর একদিন মানিক আহমেদাবাদ চলে গেল। গুজরাট ক্যাডারের IASকে গুজরাট সরকার ফিরিয়ে নিল। এরপর আর মানিকের সঙ্গে দেখা হয়নি। 2-3 বছর পর জ্যোতির কাছে শুনলাম, মানিক সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে একটা প্রাইভেট ফার্মের ওভারসিজ ম্যানেজার হয়ে লন্ডন চলে গেছে। মাস 2 আগে রাজধানী এক্সপ্রেসে দিল্লি আসছি। আমার পাশে 2টি ছেলে বসেছে, 2 ভাই, কখনো বই পড়ছে, কখনো গল্প করছে। একটা ক্যাডবেরি কিনে দুজনে ভাগ করে খেলো। আমি মাঝে মাঝেই ওদের দেখছিলাম, বেশ লাগছিল ওদের দেখতে। টুকটাক কথাবার্তা বললেও ভালো করে আলাপ করলাম রাত্রে ডিনারের সময়। তোমার নাম কি?
বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, তীর্থঙ্কর বসু। বাহ, বেশ নাম। এবার ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম, আর তোমার নাম? তথাগত বসু। ভারী সুন্দর নাম তো তোমাদের। ওরা চুপ করে রইল। আবার প্রশ্ন করলাম, তোমরা দিল্লিতে থাকো? বড় ভাই জবাব দিল, না, আমরা কলকাতাতেই থাকি। দিল্লি বেড়াতে যাচ্ছ? হ্যাঁ। তোমরা দুজনেই যাচ্ছ? না, মাও যাচ্ছেন। ছোট ছেলেটি উঠে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে বলল, ওই তো লেডিস সিটে মা বসে আছেন। খাওয়া দাওয়ার পর আবার গল্প শুরু হলো। জিজ্ঞাসা করলাম, তোমার বাবা বুঝি ছুটি পেলেন না? বাবা অন্য জায়গায় থাকেন। কি করেন তোমার বাবা? আমার বাবা আইএএস, কিন্তু চাকরি ছেড়ে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। কি নাম তোমার বাবার? শ্রী মানিকলাল বসু। দারুণ উত্তেজিত হয়ে বললাম, তোমরা মানিকের ছেলে? ওরা দুই ভাই প্রায় একই সঙ্গে জিজ্ঞাসা করল, আপনি বুঝি বাবাকে চেনেন? তোমার বাবা আমার স্কুলের বন্ধু। তাই নাকি? তবে কি, আমরা ক্লাস 2 থেকে একেবারে ম্যাট্রিক পর্যন্ত একসঙ্গে পড়েছি। গাড়ির আলো অফ হলো। জ্বলে উঠল নিষ্প্রভ নাইট ল্যাম্পগুলো। একজন ভদ্রমহিলা একটা মোটা চাদর নিয়ে এগিয়ে আসতেই তথাগত বলল, মা, ইনি বাবার ক্লাস ফ্রেন্ড। ভদ্রমহিলা হাত জোর করে নমস্কার করলেন। আমিও নমস্কার করলাম। আপনিও রিপান স্কুলে পড়তেন? ফুটবলও খেলতেন নাকি? না। ভদ্রমহিলা চাদরটা দুই ছেলের গায়ে দিয়ে বললেন, চলি, কাল আবার কথা হবে। আচ্ছা। লাবণ্য কি আমাকে চিনতে পারলেন না, নাকি কোনো অপ্রিয় সত্য প্রকাশ না করবার জন্য না চেনার ভান করলেন? সোনার মানিক কি আবার কোনো অঘটন ঘটিয়েছে? সারা সকাল কোনো কথা না বললেও ট্রেন থেকে নামার আগে লাবণ্য বললেন, আপনার বন্ধু আবার বিয়ে করেছেন। মানিকের মতো মানুষ সমাজে গুটিকতক অবশ্যই আছেন, যারা জীবনে প্রেম সাফল্য সব পেয়েও অবলীলায় সেগুলো দূরে ঠেলে সরিয়ে দেন। তারা ঠিক কোন সুখের সন্ধানে জীবনে প্রেম খুঁজে বেড়ান কে জানে। তারা যেন কিছুতেই সন্তুষ্ট নন। ধন্যবাদ সকলকে। আশা করি গল্পটি ভালো লেগেছে। এই রকম আরও ভালো ভালো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।